পলাশ টোটো চালায়। বাড়িতে রয়েছে তার মা এবং স্ত্রী। এদের সকলের মনের মধ্যে একটা দুঃখ থাকলেও বাকি দুজনে যাতে কষ্ট না পায় সেই জন্য কেউ তা প্রকাশ করে না। আসলে পলাশ নিঃসন্তান। ডাক্তার জানিয়ে দিয়েছে তাদের দুজনের মধ্যে কেউই কখনো বাবা মা হতে পারবে না। পলাশ রোজ সকালে ছোট ছোট বাচ্চাদের নিয়ে টোটো করে স্কুলে যায় এবং সেখানে তাদের পৌঁছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বন্ধুদের সঙ্গে গল্প গুজব করে আবার ভাড়ার জন্য বেরিয়ে যায়। অন্যদিনের মতো সেদিনও সে এবং তার অন্য টোটোওয়ালা বন্ধুরা দাঁড়িয়ে সেখানে গল্প করছিল। এমন সময় তাদেরই মধ্যে একজন বলল, পলাশ, তোর জন্য একটা ভালো খবর আছে। একটা জায়গা আছে, সেখানে গেলে নাকি অনেক অসম্ভব সম্ভব হয়। একবার গিয়ে দেখবি নাকি? পলাশ বলল, তুই বলছিস যখন যাব, কিন্তু কিছু করার নেই। 8টা বছর কেটে গেছে, অনেক কিছুই করেছি, কবিরাজ, হাকিম, ঠাকুরবাড়ি, ডাক্তার, কিন্তু কিছুই আর হবে না। ডাক্তার তো সোজা বলেই দিয়েছে আমি এবং আমার স্ত্রী আমরা কোনোদিনই বাবা মা হতে পারবো না। তারা যেখানে দাঁড়িয়ে কথাগুলো বলছিল তার পাশেই মুখার্জিবাবুর বাড়ি। খুবই ধনী পরিবার। মুখার্জিবাবু সেখানে দাঁড়িয়ে কিছু একটা করছিলেন। হঠাৎ তার দিকে চোখ পড়তেই পলাশ দেখল তিনি খুব বিরক্ত হয়ে কিছু বলতে বলতে ভেতরের দিকে চলে গেলেন। এমন আচরণ তিনি আগে কখনো করেননি, তাই পলাশ একটু অবাক হয়ে গেল। পরের দিন সকালে আবার বাচ্চাদের স্কুলে পৌঁছে দিয়ে পলাশ ওই জায়গাতেই একা দাঁড়িয়েছিল। এমন সময় মনে হলো জলের মতো কিছু একটা তার গায়ে এসে পড়ল। তাকিয়ে দেখে মুখার্জিবাবু ইচ্ছে করে গোবর জল ঢেলে দিয়ে ঝাঁটা দিয়ে ছিটিয়ে ছিটিয়ে তার গায়ে দিচ্ছে আর বলছেন, এই আটকুড়োটা আবার এখানে মরতে এসেছে। জানে না যে এদের মুখ দেখলে অযাত্রা হয়। বাপ মা কি শিক্ষা দিয়েছে কে জানে। সকালবেলা যে আটকুড়োদের কোনো ভদ্রবাড়ির সামনে দাঁড়াতে নেই এই কথাটাও জানে না। পলাশের মনটার মধ্যে জ্বলে উঠল। সে বুঝতে পারল মুখার্জিবাবু আগের দিনে তার কথাবার্তা শুনেছে, তাই তিনি এরকম আচরণ করছেন। পলাশ সেখান থেকে মাথা নিচু করে চলে যায়। পরের দিনকে আবার পলাশ সেখানে এসে দাঁড়ালেই মুখার্জিবাবু একইভাবে তাকে ভৎসনা করতে থাকে আর বলতে থাকেন, মরলে তো মুখে জল দেওয়ারও কেউ থাকবে না, তাও এগুলো মরে না কেন কে জানে। ভিটেতে ঘুঘু চড়বে। আপদ একটা, সকাল সকাল মুখ দেখিয়ে আমার পুরো দিনটাই খারাপ করে দিতে এসেছে। এরপর 2-3 দিন সে আর ওখানটায় দাঁড়ায়নি। তারপর আরেকদিন বন্ধুরা জোর করলে সেখানে এসে দাঁড়ায়। তখন ঠিক একইভাবে মুখার্জিবাবু তার গায়ের মধ্যে গোবর জল ছিটিয়ে দিয়ে বলেন, যত মরা এসে মরে এই রাজার দৌড়ে, এই আটকুড়োর বেটা আবার এখানে এসেছে মরতে, ঝাঁটা মুখে ঢুকিয়ে দেব। কথাগুলো শুনে পলাশের বন্ধুরা খুব রেগে গেল। তারা ঝামেলা শুরু করতে যাচ্ছিল, কিন্তু পলাশ তাদের বাধা দিয়ে বলল, ছেড়ে দে, বয়স্ক মানুষ, হয়তো উনি এসব কিছু মানেন তাই এমন কথা বলছেন। তারপর পলাশ সেখান থেকে চলে যায়। বন্ধুরা তারপর জোর করলেও সে সেখানে দাঁড়াতো না। দেখতে দেখতে গরমে ছুটি পড়ে গেল। পলাশের আর ওইখানে যেতে হচ্ছে না। তবে ওই কথাগুলো ভেবে তার মনটা খুব খারাপ হয়ে থাকে। একদিন রাত্রে সে আর তার স্ত্রী নন্দিনী শুয়ে আছে। তখন পলাশের মন খারাপ দেখে তার স্ত্রী কারণ জিজ্ঞাসা করলো। অনেক জোর করার পর পলাশ সব কথা বলল। নন্দিনী তখন হেসে বলল, দেখো, এক না একদিন কোনো না কোনো মিরাক্কেল হবে আর আমরা বাবা মা হতে পারবো। পলাশ ঘুমিয়ে পড়ল, কিন্তু কথাগুলো শোনার পর নন্দিনীর খুব মন খারাপ ছিল, তাই তার ঘুম আসছিল না। বেশ অনেকটা রাত হয়ে গেছে। হঠাৎ করে সে একটা মোটর বাইকের বিশ্রী আওয়াজ শুনতে পেল। মনে হলো বাইকটা তাদের বাড়ির কাছে এসে থামলো। কিছুক্ষণ পর আবার সেটা একই রকম আওয়াজ করতে করতে চলে গেল। কিছুক্ষণ পর নন্দিনীর মনে হলো কোথাও যেন খুব ছোট্ট একটা বিড়ালের বাচ্চা কাঁদছে। কান্নাটা ক্রমশ বাড়তে লাগলো। সে তখন পলাশকে ঘুম থেকে তুলে বলল, কোথাও একটা বিড়ালের বাচ্চা কাঁদছে, চলো না গিয়ে দেখে আসি, না হলে কোনো হুলো বিড়ালে সেটাকে মেরে ফেলবে। পলাশ পশু পাখি ভীষণ ভালোবাসত, তাই সে না করলো না। একটা টর্চ জ্বালিয়ে কান্নাটাকে লক্ষ্য করতে করতে তারা গেল। বুঝতে পারলো তাদের বাড়ির পাশে একটা জায়গা আছে, সেখানে ঝোপ জঙ্গলে ভর্তি। সেখান থেকে আওয়াজটা আসছে। সেখানে গিয়ে দেখলো একটা লাল রঙের বাস্কেটের ভেতর থেকে আওয়াজটা আসছে। বাস্কেটটা খুলতেই তারা দুজনে অবাক হয়ে গেল। দেখলো তার মধ্যে রয়েছে ছেঁড়া কাপড়ে জড়ানো একটা সদ্যজাত শিশু। মুখটাতেও একটা কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সম্ভবত অনেকক্ষণ ধরে কাঁদছিল বাচ্চাটা, তাই মুখের কাপড়টা একটু সরে গেছে বলেই তার কান্নার আওয়াজ তাদের কান অবধি এসেছে। শিশুটিকে দেখা মাত্রই পলাশ, নন্দিনী আশেপাশের লোকদের ডেকে আনলো।
তাদের বুঝতে দেরি হলো না যে ওই মোটর বাইকে করে কেউ এসে বাচ্চাটাকে ওখানে ফেলে দিয়ে গেছে। সকলের পরামর্শ মতো তারা দুজনে ওই বাচ্চাটাকে রাখলো এবং পরের দিন তারা বাচ্চাটাকে নিয়ে থানায় চলে গেল। সেখানে গিয়ে পলাশ নন্দিনী বড়বাবুকে সব কথা জানালো এবং তারা বলল যে বাচ্চাটাকে যদি কেউ নিতে না আসে তবে তারা রাখতে চায়। থানার বড়বাবু বাচ্চাটাকে তাদের সঙ্গে নিয়ে যেতে বললেন এবং বললেন যে যদি কেউ খোঁজ করতে না আসে তাহলে আইনতভাবে পাকাপাকিভাবে বাচ্চাটাকে তাদের হাতেই তুলে দেওয়া হবে। দেখতে দেখতে কথাটা চারিদিকে রাষ্ট্র হয়ে গেল। পরের দিন পলাশকে আবার থানায় ডাকা হলো। পলাশ গিয়ে দেখে সেখানে দুজন যুবক যুবতী বড়বাবুর সামনে বসে আছে এবং তাদের ঘিরে বেশ হই হট্টগোল হচ্ছে। ভিড়ের মধ্যে কিছু লোকজন বলছে, আমরা খুব ভালো করেই জানি ওই বাচ্চাটা এদের দুজনের, এরাই ওকে ওখানে ফেলে এসেছে। এসব কথা শুনে ছেলেটি চিৎকার করে উঠল, আমাদের দিকে আঙুল তোলার আগে বলুন কি প্রমাণ আছে। একজন বলল, প্রমাণ? আমরা কি জানি না এই স্বর্ণালী কেন 6 মাস ধরে ঘর থেকে বেরোয় না, স্কুলেও যায় না, আর মাঝে মাঝেই তো দেখি ওই নার্স অনুপমা ওদের বাড়িতে যাতায়াত করে, আমরা কি কিছুই বুঝি না? আরেকজন বলল, আমরা তো ওর পাশেই বাড়ি, আমি তো ওকে বেশ কয়েকবারই দেখেছি, ও প্রেগনেন্ট ছিল, আর গত সোমবারে ওদের বাড়িতে সন্ধ্যেবেলা ওই নার্সটা হন্তদন্ত হয়ে ঢুকলো, তারপর রাত্রিবেলা থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল, মঙ্গলবারও পেয়েছি, বুধবার রাত পর্যন্ত পেয়েছি, বৃহস্পতিবার থেকে আর আওয়াজ নেই। এবার ছেলেটি বলল, কি নাকি দেখেছেন কি শুনেছে তার জন্য আমাদের ওপর এইসব দোষ লাগাচ্ছে। এবার ভিড় ঠেলে আরেকজন মহিলা এসে বলল, আরে আমি তো নিজের চোখে দেখেছি, বুধবার রাত 11টা নাগাদ এই অভি একটা ছেলেকে নিয়ে বাইকে করে আসলো এই স্বর্ণালীদের বাড়িতে, কিছুক্ষণ পর একটা লাল রঙের বাস্কেট নিয়ে বেরিয়ে গেল, কেউ কিছু বোঝে না নাকি? এবার ছেলেটি বলল, তুমি অত রাত জেগে জেগে কি করছিলে, পাহারা দিচ্ছিলে নাকি? সে বলল, আমার ঘুম আসছিল না, তাই জন্য আমি দেখতে পেয়েছি। ছেলেটি বলল, একটা মানুষ আরেকজনের বাড়ি যেতে পারে না? এবার অন্য আরেকজন বলে উঠল, হ্যাঁ, এমন কি কাজ আছে যে অত রাতেই যেতে হবে, দিনের বেলা করা যাবে না? এ নিয়ে আবার গন্ডগোল শুরু হয়ে গেল। এইবার বড়বাবু সবাইকে থামিয়ে বলল, আপনারা চুপ করুন, আমাকে একটু কথা বলতে দিন। মেয়েটির দিকে তাকিয়ে বলল, ম্যাডাম আপনি বলুন, আপনি কি বাচ্চাটাকে রাখতে চান? আপনি স্বাবলম্বী, স্কুলে চাকরি করেন, আপনার বিয়ে হয়েছে কি হয়নি, কেউ আপনার পাশে থাকবে কি থাকবে না, সেসব কথা ভুলে গিয়ে শুধু বলুন আপনি কি চান। ছেলেটি আবার চিৎকার করে বলল, এসব কথা বলছেন, আপনি কি জানেন আমরা কে? বড়বাবু বললেন, আপাতত একটা ক্রাইম হয়েছে আর আপনারা ক্রাইম সাসপেক্ট, তাই চুপ করে বসুন। মেয়েটিকে জিজ্ঞাসা করল, কি ম্যাডাম বলুন। মেয়েটি মাথা নিচু করে বলল, বাচ্চাটা আমার না। এবার বড়বাবু বলল, তাহলে বলুন তো আপনি এই কয় মাস বাড়ির বাইরে কেন বেরোননি? মেয়েটি বলল, আমার শরীর খারাপ ছিল। বড়বাবু বলল, তো ডাক্তার দেখিয়েছেন নিশ্চয়, সেসব প্রেসক্রিপশন আছে, দেখান দেখি। ছেলেটি বলল, এগুলো আমাদের পার্সোনাল ম্যাটার। বড়বাবু বললেন, পার্সোনাল নয়, এখন এটা পাবলিক ম্যাটার হয়ে গেছে। আচ্ছা অভিষেকবাবু আপনি বলুন, আপনি তো রোজ কলকাতা একটি ব্যাংকে কাজ করেন, প্রতি সোমবার চলে যান, আবার শুক্রবার রাতে আসেন, তো এবার কি হলো যে সোমবার গিয়ে আবার বুধবার ফেরত আসতে হলো? ছেলেটি বলল, একদম বাড়াবাড়ি করবেন না, আপনি জানেন আমি কে, আমি কি করতে পারি, আপনার কাছে কি প্রমাণ আছে যে বাচ্চাটা আমাদেরই? বড়বাবু বললেন, প্রমাণ প্রমাণ তো অনেক আছে। প্রথম প্রমাণ ম্যাডামের আমরা একটা মেডিকেল টেস্ট করাবো। দ্বিতীয় প্রমাণ, আপনারা হয়তো জানেন না, যেখানে বাচ্চাটাকে রেখে আসা হয়েছে তার আগে একটা বাইকের শোরুম আছে, সেখানে সিসি ক্যামেরা লাগানো আছে, এই সিসিটিভি ফুটেজ আমাদের দ্বিতীয় প্রমাণ। তৃতীয় প্রমাণ ওই বাস্কেটটার ফিঙ্গারপ্রিন্ট। চতুর্থ আপনার সেলফোনের লোকেশন। আর আমার যতদূর মনে হয় আপনি বুঝতে পারেননি ব্যাপারটা এত দূর গড়াবে, তাই মোবাইল সঙ্গেই নিয়ে গিয়েছিলেন। আর সব থেকে বড় প্রমাণ হলো বাচ্চাটার ডিএনএ টেস্ট। এবার ভিড়ের মধ্যে থেকে লোকজন আবার চিৎকার করে উঠল, এদেরকে আমাদের হাতে ছেড়ে দিন, সত্যিটা কি করে বের করতে হয় আমরা ভালো করেই জানি। এবার পলাশ বলে উঠল, এত কিছুর কি খুব প্রয়োজন আছে? এরা হোক বা অন্য কেউ, যারাই বাচ্চাটাকে ওখানে ফেলে রেখে গেছে ফেরত নেবে বলে তো ফেলেনি। আমি বাচ্চাটাকে আপন করে নিতে চাই বড়বাবু। বড়বাবু বললেন, সে তো আমিও জানি, বাচ্চাটাকে যে অবস্থায় পাওয়া গেছিল এটা কোনো মানুষের কাজ হতে পারে না, তবে আইন কানুন বলে তো কিছু একটা ব্যাপার আছে। ঠিক আছে, আপনি যখন রাখতে চাইছেন তবে তাই হবে, তবে আজ নয়, 1 মাস অপেক্ষা করুন।
একটা মাসের মধ্যে এরা বা অন্য কেউ যদি বাচ্চাটাকে নিতে আসে তবে সেটা আমাদেরকে এসে জানাবেন, আর যদি না আসে তবুও ঠিক 1 মাস পরে আজকের তারিখে বাচ্চাটাকে নিয়ে আপনি এবং আপনার স্ত্রী এখানে আসবেন। আমি আইনতভাবে বাচ্চাটাকে আপনাদের দত্তক নেওয়ার ব্যবস্থা করে দেব। আর এই যে আপনাদের দুজনকেও বলছি, আপনার দুজনেও সেদিনকে এখানে আসবেন। ছেলেটি বলল, আমি এখানে আসতে বাধ্য নই বড়বাবু। বাধ্য কি বাধ্য না সেটা আমি দেখছি। আপনাদের এগেনস্টে সব এভিডেন্স জোগাড় করে এনে রাখছি, তারপর আমিও দেখি আপনাদের বিরুদ্ধে ঠিক কত রকমের কেস দেওয়া যায়। এরপর সবাই সেখান থেকে চলে গেল। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। এই 1 মাসের মধ্যে কেউ বাচ্চাটার খোঁজ নিতে আসেনি। 1 মাস পরে আইনতভাবে পলাশ ও নন্দিনীকে বাচ্চাটিকে দত্তক দেয়া হলো, আর অভিষেক এবং স্বর্ণালীকে দিয়ে লেখাপড়া করিয়ে নেওয়া হলো যে ভবিষ্যতে এই বাচ্চা বা তার বাড়ির আশেপাশে যদি তাদের ঘুরতে দেখা যায় তবে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। পলাশ ও নন্দিনীর আনন্দে সীমা রইল না। নন্দিনী বলল, দেখলে তো, ঠিক মিরাক্কেল হলো। বাচ্চার নাম রাখা হলো অনির্বাণ। তারা অনেক যত্ন করে তাকে মানুষ করতে লাগলো। প্রচণ্ড গরম পড়ায় প্রায় 1.5 মাসের বেশি সময় গরমের ছুটি চলছিল। ছুটি শেষ হলে পলাশ আবার বাচ্চাদের নিয়ে ওই স্কুলে গেল এবং মুখার্জিবাবুর ওই সমস্ত দুর্ব্যবহারের কথা ভুলে গিয়ে সে আবার ওইখানে গিয়ে দাঁড়ালো। তার বন্ধুরা তার সঙ্গে বাচ্চাটাকে নিয়ে কথাবার্তা বলছিল। এমন সময় হঠাৎ মুখার্জিবাবু সেখানে আসছিলেন। পলাশের দিকে চোখ পড়তেই মাথা নিচু করে আবার ঘরের দিকে চলে গেলেন। পলাশের বন্ধুরা হই হই করে উঠল আর মুখ দিয়ে নানা রকম আওয়াজ করে ব্যঙ্গ বিদ্রুপ করতে লাগলো। পলাশ এর কারণ বুঝতে না পেরে জিজ্ঞাসা করল, কি হয়েছে? একজন বলল, আরে জানিস না, এই খিটকেল বুড়োই তো ওই ব্যাংকবাবুর বাবা। পলাশ বলল, ব্যাংকবাবুটাকে? সে বলল, আরে তুই যেই বাচ্চাটাকে মানুষ করছিস তার আসল বাবা তো এরই ছেলে, আর ওই যে দূরে ওই দোতলা বাড়িটা দেখছিস ওটা হচ্ছে ওই দিদিমণির বাড়ি। কোন জ্যোতিষী নাকি বলেছে 2 বছরের আগে বিয়ে করলে নাকি কি অঘটন ঘটবে, তাই জন্য আর বিয়ে করতে পারেনি। কিন্তু থাক, আর বললাম না। পলাশ বলল, দাঁড়া আসছি। এই বলে মুখার্জিবাবুর বাড়ির দিকে ঢুকে গেল আর তাদের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে ডাকতে লাগলো, কাকাবাবু একটু বাইরে আসবেন। কে কে বলতে বলতে মুখার্জিবাবু বাইরে এলেন এবং সঙ্গে তার স্ত্রীও এলেন। পলাশ তাদের দুজনকে প্রণাম করে বললেন, কাকাবাবু, আমি বহু বছর পর সন্তানের বাবা হয়েছি। আশীর্বাদ করুন খুব ভালো করে যেন তাকে মানুষ করতে পারি। হয়তো তার পেছনে অনেক টাকা পয়সা খরচা করতে পারবো না, অনেক বেশি সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারবো না, কিন্তু আপনারা আশীর্বাদ করুন তাকে যেন সত্যিকারে মানুষের মতো মানুষ করে তুলতে পারি। কথাগুলো শোনার পর মুখার্জিবাবু বিরক্ত হয়ে ভিতরের দিকে চলে গেলেন, কিন্তু তার স্ত্রী দাঁড়িয়ে রইল। তিনি বললেন, তুমি কে বাবা? আমি তোমাকে চিনি না, কিন্তু খুব ভালো কথা বললে। আজকালকার দিনে সবাই তো টাকা পয়সার পেছনে ছোটে। সবাই তাদের ছেলে মেয়েদেরকে শেখায় কিভাবে অন্যকে ঠেলে আগে বেরিয়ে যেতে হয়, কিভাবে সবাইকে নিচে ফেলে অনেকটা ওপরে ওঠা যায়, কিন্তু কিভাবে মানুষের পাশে থাকা যায়, কিভাবে সত্যিকারের মানুষ হওয়া যায় তা শেখাতেই ভুলে যায়। আশীর্বাদ করি বাবা, তুমি যেন তোমার সন্তানকে খুব ভালো মানুষ করে গড়ে তুলতে পারো। মুখার্জিবাবু চলে গিয়েও থমকে গিয়ে কথাগুলো শুনছিলেন। এবার তার স্ত্রীর উদ্দেশ্যে বললেন, তোমার এই অবান্তর কথাগুলো বলা শেষ হয়ে গেলে দরজাটা বন্ধ করে দিও। এই কথা শুনে পলাশ সেখান থেকে চলে গেল। এরপর দেখতে দেখতে বহু বছর কেটে গেছে। পলাশ অনির্বাণকে খুব ভালো লেখাপড়া শিখিয়েছে, খুব ভালো চাকরি করে সে, ভালো বাড়ি করেছে, বাবা মাকে খুব যত্নে রাখে সে, আর সব থেকে বড় কথা খুব ভালো মানুষ হয়েছে। অন্যদিকে শোনা গেছে ওই ঘটনার 2 বছরের মধ্যে অভিষেক আর স্বর্ণালী বিয়ে করে নেয়, কিন্তু বহু বছর কেটে গেলেও তারা আর সন্তানের বাবা মা হতে পারেনি।